দর্শক, ভ্যাট বাড়ানোর সরকারি সিদ্ধান্ত ও মূল্যস্ফীতির চাপে পড়া সাধারণ মানুষের অবস্থা তো দেখলাম। এবার আমরা এ বিষয়ে আলোচনার জন্য স্টুডিওতে ভার্চুয়ালি যুক্ত করতে চাচ্ছি আর্থিক খাতের গবেষণা প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান অর্থনীতিবিদ ডক্টর আব্দুর রাজ্জাককে। আমি সরাসরি তার কাছে চলে যেতে চাচ্ছি। ডক্টর আব্দুর রাজ্জাক, আপনাকে স্বাগত। আপনাকে ধন্যবাদ। ডক্টর আব্দুর রাজ্জাক, প্রথমেই আসলে যে প্রশ্নটা দিয়ে আপনার কাছ থেকে আসলে আলোচনা শুরু করতে চাচ্ছি সেটি হচ্ছে, এই যে কয়েকদিন আগে তারল্য সংকটের যে একটা বিষয় যখন উঠে আসলো ব্যাংকগুলোতে, তখন সেটার দোহাই দিয়ে বাংলাদেশ ব্যাংক অতিরিক্ত টাকা ছাপিয়ে সেই তারল্য সংকট কাটানোর যে চেষ্টা করে যাচ্ছে, মুদ্রানীতি কঠোর অবস্থানে নেয়ার জন্য তারা যে চেষ্টা করে যাচ্ছে, সেটির পরিপ্রেক্ষিতে ঠিক কিছুদিন পরেই এই যে রাজস্ব বোর্ডের কাছ থেকে আমরা দেখতে পেলাম যে তারা ভ্যাট বাড়াচ্ছে। এটি আসলে দুটো সিদ্ধান্ত যদি পাশাপাশি রাখেন, দেশের অর্থনীতির জন্য সাংঘর্ষিক কিনা বা আসলে ইতিবাচক কিনা নাকি নেতিবাচক, সেই বিষয়টা একটু পরিষ্কার করবেন। ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। দেখুন, আপনি একদিক থেকে ঠিকই বলেছেন যে নীতিগুলা আমরা দেখতে পাচ্ছি অনেকটা সময় অ্যাপারেন্টলি আমাদের সাংঘর্ষিক মনে হচ্ছে, বিশেষ করে যখন আমরা একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি বাস্তবায়ন করছি এবং তখন আমরা আবার দেখতে পাচ্ছি যে কিছু কিছু পণ্যের উপরে ভ্যাট বসানো হচ্ছে। মনে রাখতে হবে যে উচ্চ মূল্যস্ফীতির সময় যদি পণ্যের উপরে ভ্যাট বা অন্য কোনো ট্যাক্স বসে পণ্য এবং সেবা দুটো ক্ষেত্রে, তাহলে সেটা ভোক্তার জন্য কিন্তু দামটাকে আবার বাড়িয়ে দিবে। কাজে সেদিক থেকে অ্যাপারেন্টলি জিনিসটাকে সাংঘর্ষিক মনে হতে পারে। কিন্তু এটাও সত্যি কথা যে সরকারের কিন্তু চ্যালেঞ্জ যে একমাত্র মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা তাও কিন্তু না। সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে যে রাজস্ব যে আয় সেটা বাংলাদেশে খুবই কম। আমি আপনাকে বলতে পারি এবং আপনার দর্শকরা অনেকেই জানেন যে অনেক বছর ধরে কিন্তু বাংলাদেশে আমরা যে উন্নয়ন ব্যয়টা করি, এই উন্নয়ন ব্যয়ের পুরাটাই কিন্তু আসে সরকারের কর্য করার মাধ্যমে। সরকার ব্যক্তি খাত থেকে ঋণ নেন ও সেভিং সার্টিফিকেট এগুলো বিক্রি করে, ব্যাংক থেকে ঋণ নেন এবং বিদেশি দাতাদের কাছ থেকে কিন্তু ঋণ নিয়ে এই উন্নয়ন বাজেটের পুরোটাই কিন্তু চালান। এই ঋণ নেওয়ার ফলে যেটা হয়েছে যে এটা কিন্তু সুদ দিতে হয় এবং যে সুদের পরিমাণ এখন দাঁড়িয়েছে, আমরা যে রাজস্ব আদায় করি বাংলাদেশে, সেই রাজস্বের প্রায় 30% কিন্তু ব্যয় হচ্ছে শুধুমাত্র ঋণের সুদ সরকারকে পরিশোধ করার জন্য। তারপরে প্রায় 30% ব্যয় হচ্ছে সরকারি কর্মচারী কর্মকর্তাদের বেতন ভাতা দেওয়ার কাজে। আর বাকি যে 30-40% থাকে সেটা ব্যয় করা হচ্ছে ভর্তুকি এবং কিছু ট্রান্সফার পেমেন্টস এর জন্য। তাহলে সরকারের পয়সা কোত্থেকে আসবে? না হলে তো অন্য উন্নয়ন কাজ বা করা সম্ভব হবে না। এই কারণেই কিন্তু সরকারকে রাজস্ব আদায়ে মনোযোগ হতে হচ্ছে। আপনি আপনি যে কথা বলছিলেন তার সাথে আরো আরো কিছু প্রশ্ন আসলে আপনার কথোপকথনে এসে যায়। আমরা একটু ছোট ছোট করে উত্তরগুলো যদি জানতে চাই, তাহলে বলবেন যে আপনি যে প্রক্রিয়ার কথা বললেন যে সরকারের আসলে রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা থাকে সেটি আসলে অ্যাচিভ করার একটা বিষয়বস্তু বা একটা তাড়না হয়তো থাকে, কিন্তু সেটি করতে গেলে তো জনগণের মাঝে আমাদের দেশের অর্থনীতিতে বিনিয়োগ বাড়াতে হবে, কর্মসংস্থান তৈরি করতে হবে, অর্থনৈতিক ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বুঝি সেটি কি আসলে তারা করতে পারছে বা সেটির ক্ষেত্রে কি আমরা যথোপযুক্ত রাস্তায় আছি? সেটি না করে আসলে শুধু শুধু ভ্যাটের বোঝা চাপানো বা সেটাতে টার্গেট অ্যাচিভ করার যে তাড়নাটা, সেটা আসলে কতটুকু যুক্তিযুক্ত? আপনি একদম ঠিক বলেছেন। যদি আমরা ব্যবসা বাণিজ্য বাড়াতে না পারি, তাহলে যেটা হবে ওই অভীষ্ট লক্ষ্যগুলো আমরা অর্জন করতে পারবো না। কিন্তু আমি বলতে যাচ্ছি যে আমরা এমন একটা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে এবং বিশেষ করে এই সরকার, যারা আগের সরকারের যে লেগেসি ছিল তারা ভালো পলিসিগুলো নিতে পারে নাই, তাদের ব্যর্থতা এবং তাদের তসরুপ এবং যে লোপাট, সেটা তো এই সরকার এসে পড়েছে। তাহলে তারা কি করতে পারে? এখানে সমস্যা যদি একটা হতো, আপনি হয়তো সেটাকে চিহ্নিত করে আপনি সেটা সমাধান করতে পারতেন। এখানে আমাদের অনেকগুলো সমস্যা আছে এবং আমরা যদি বাংলাদেশ এই মুহূর্তে যদি রাজস্ব আদায় না করতে পারে, তাহলে কিন্তু সরকারকে অনেক ব্যয় কমাতে হবে। তখন আপনি দেখবেন যে হয়তো কোনো কোনো ক্ষেত্রে আমাদের বেতন ভাতা দেওয়াটা অনেক কঠিন হয়ে যাবে। হ্যাঁ, একটা জিনিস খেয়াল করুন, অনেক সময় হয় কি, বিদেশ থেকে যদি আমরা ঋণ করতে পারি, সেই ঋণ দিয়ে হয়তো আপনি চালিয়ে নিতে পারেন। সমস্যা হচ্ছে এখন এই, যেহেতু আমাদের রিজার্ভের উপরে চাপ আছে, বৈদেশিক ঋণ নিলে সেই ঋণটাকে কিন্তু আবার আপনাকে শোধ দিতে হবে এবং সেটা বিদেশি কারেন্সিতে শোধ দিতে হবে। আমাদের ওখানে রিজার্ভের সমস্যাও আছে। এই কারণেই ঋণের অংশ কমাতে হলে অবশ্যই সরকারকে আভ্যন্তরীণ খাত থেকে রাজস্ব আদায় করতে হবে। ভালো হতো যদি রাজস্ব আদায়টা আমরা ইনকাম ট্যাক্সেশনের মাধ্যমে যদি বাড়াতে পারতাম, প্রত্যক্ষ করের মাধ্যমে, হয়তো ভালো হতো, কিন্তু সেটা অত্যন্ত কঠিন একটা কাজ। আপনি যার আপনি ফলে
আপনি আপনি যে কথাটা বলছিলেন সেক্ষেত্রেই আমি আসলে পরবর্তী কোশ্চেনটা আমার ছিল, সেটি হচ্ছে গিয়ে প্রত্যক্ষ করের মাধ্যমেই আসলে আপনি জিনিসটা যদি বাড়াতে পারতেন তাহলে হয়তো বা ভালো হতো, কিন্তু সরকার আসলে কেন এই পরোক্ষ করের দিকেই যাচ্ছে, কেন তারা পারছে না, সে বিষয়টা যদি স্পষ্ট করতেন। হ্যাঁ, প্রথম কথা হচ্ছে দেখুন, প্রত্যক্ষ করটাকে বাড়াতে হলে এইটা বেশ কঠিন হবে। প্রথম কথা, শুধু ট্যাক্স নেট বাড়ালে হবে না, কারণ বাংলাদেশে আমরা এমন একটা অবস্থার মধ্যে পৌঁছে গিয়েছে যেখানে 10% পপুলেশন এর হাতে আছে 85 ভাগের সম্পদ। দেশের 85 ভাগ সম্পদ আছে 10% পপুলেশন হাতে। কাজে ওই 10% পপুলেশনকে যদি আপনি সঠিকভাবে ট্যাক্সেশনের আওতায় না আনতে পারেন, আপনি কিন্তু ট্যাক্সেশন খুব বেশি বাড়াতে পারবেন না। আর যেহেতু সরকারের এখন অত্যন্ত অল্প সময়ের মধ্যে অতিরিক্ত রাজস্ব দরকার, সেক্ষেত্রে ভ্যাট বা এরকম টাইপের যে ট্যাক্সেশন গুলো আছে সেগুলো খুব তাড়াতাড়ি ভালো কাজ করতে পারে। এই কারণে তারা হয়তো এদিকে ঝুঁকেছে। কিন্তু আমি বলবো যে মধ্যম মেয়াদে একটা অভীষ্ট পরিকল্পনা থাকতে হবে, যেন আমরা প্রত্যক্ষ ট্যাক্স থেকে অতিরিক্ত রাজস্ব আদায় করতে পারি। তাহলে জিনিসটা ফেয়ার হবে, সিস্টেমটাকে আমরা ইকুইটেবল করতে পারবো। করবেন সেটি হচ্ছে গিয়ে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন ক্ষেত্রে এনবিআর যখন করের বোঝাটা চাপিয়েছে তখন সেটা আসলে সবার জন্যই যে যথোপযুক্তভাবে প্রযোজ্য সেটি হচ্ছে না। আমরা ব্যবসায়ীদের মহল থেকে জানতে পেরেছি যে যে কমপ্লায়েন্স মেনটেন করে আসলে ভ্যাট দিচ্ছে তার জন্যই আসলে ভ্যাটটা বাড়ছে, আর যারা কমপ্লায়েন্স মেনটেন করছে না তাদের ক্ষেত্রে আসলে সেটা কিছুই হচ্ছে না। এই ব্যাপারটা আসলে কতটুকু অসামঞ্জস্যপূর্ণ বা বৈষম্যমূলক নয় কিনা আপনার কাছে মতামত যদি জানতে চাওয়া হয় কি বলবেন ছোট্ট করে? একদম সত্যি কথা, এইটার ব্যাপারে অনেক সমস্যা আছে। অনেক সময় বলা হয়েছে যে যেভাবে এগুলোকে ইমপ্লিমেন্ট করা দরকার সেগুলো তারা করতে পারে না। কমপ্লায়েন্স উইক, আমরা করাপশনের কথা জানি, আমরা ল্যাক অফ ট্রান্সপারেন্সির কথা জানি। সংস্কার যেগুলো করা উচিত ছিল, যেটাকে অটোমেটিক বা অটোমেশন বা স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা, সেগুলোও এনবিআর যথাসময় করতে পারে না। ব্যর্থতার পাল্লা তো অনেক ভারী, এবং এই ব্যর্থতার পাল্লার জন্যই তো সংস্কার করা দরকার। সংস্কারগুলো অনেকদিন ধরে আটকে রাখা হয়েছে, করা হয় নাই বিভিন্ন কারণে। সেটা কিন্তু খেসারত এখন আমাদেরকে দিতে হচ্ছে। আমি আপনার দর্শকদেরকে বলতে চাই, দেখুন, সংস্কার করা মানে হচ্ছে কাউকে কাউকে কিন্তু অতিরিক্ত একটা বোঝা নিতে হবে। সংস্কার একটা পেইনফুল প্রসেস, কষ্টদায়ক প্রসেস। এইটা করার সবচেয়ে ভালো সময় হচ্ছে যখন অর্থনীতির অবস্থা ভালো থাকে। কিন্তু অর্থনীতিতে আমরা এখন একটা খাদের কিনারে এসে পৌঁছেছি, এবং এখান থেকে অর্থনীতিকে বের করে আনাটা একটি দুঃসাধ্য প্রয়াস। এবং অসংখ্য সেক্ষেত্রে যদি আমরা এইসব অসংখ্য পলিসিগুলো না করতে পারি, এটা অসংখ্য দীর্ঘায়িত হবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে জনাব আব্দুর রাজ্জাক। আমরা আপনার কথার সুর মিলিয়ে আসলে বলতে চাই ইতিবাচক অর্থনীতির প্রত্যাশায় এই ব্যাপারটা আরো বিবেচনা করা হোক। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমাদের সাথে আলোচনা করতে আজ অনলাইনে স্টুডিওতে যুক্ত হয়েছিলেন অর্থনীতি গবেষণা বিষয়ক প্রতিষ্ঠান র্যাপিডের চেয়ারম্যান ডক্টর আব্দুর রাজ্জাক।